আন্তর্জাতিক অর্থনীতি এবং ভূ রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় আলোড়ন সৃষ্টিকারী খবর কি জানেন? অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত বিশ্বখ্যাত বিলিয়নিয়ারের উদ্যোক্তা রবিন হুডা ভারতে প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করতে চাইছেন। কি অবাক হচ্ছেন? এটাই সত্যি। নমস্কার, আমি চন্দ্রিমা। মাধ্যমের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। একজন বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ যিনি বিশ্বমঞ্চে নিজের যোগ্যতায় বিলিয়নিয়ার হয়েছেন, তিনি নিজের মাতৃভূমি বাংলাদেশকে এড়িয়ে আজ ভারতের মাটিতে এই ঐতিহাসিক বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। কি এর কারণ? আজ এই নিয়েই আমাদের ভিডিও, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে আর মাধ্যম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। এই ঘটনাটি যেমন একদিকে বিশ্বমঞ্চে ভারতের সততা, অর্থনৈতিক স্থায়িত্ব এবং সাফল্যের এক বিরাট স্বীকৃতি, ঠিক অন্যদিকে এটি অত্যন্ত নির্মমভাবে উন্মোচিত করে দিয়েছে বাংলাদেশের বর্তমান দৈন্যদশাকে। যখন একটা দেশের নিজের কৃতি সন্তানেরাই নিজেদের দেশকে ভরসা করতে পারে না এবং প্রতিবেশী দেশের সততা এবং কর্মক্ষমতার ওপর আস্থা রাখে, তখন প্রমাণ হয়েই যায় সততার যোগ্যতার লড়াইয়ে কে বিজয়ী। অথচ দুর্ভাগ্যজনকভাবে এই চরম রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক সাফল্যের বিপরীতে দাঁড়িয়ে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে একজন তথাকথিত বুদ্ধিজীবী এবং সস্তা রাজনীতিকরা দিনরাত ভারত বিরোধী অপপ্রচারে লিপ্ত। নিজেদের সংকীর্ণ রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য তারা ভারতকে শত্রু বানাতে চায়। তারা বন্ধুত্বের হাত বাড়ায় আন্তর্জাতিকভাবে একঘরে হওয়া দেউলিয়া এবং সন্ত্রাসবাদের মদতদাতা দেশ পাকিস্তানের দিকে। আজ আমরা এই বিশেষ প্রতিবেদনে বিশ্লেষণ করব কে এই রবিন হুডা, কেন তিনি বাংলাদেশে না গিয়ে ভারতে ৩ লক্ষ কোটি টাকা ঢাললেন, আর কেনই বা বাংলাদেশের ভারত বিরোধী প্রোপাগান্ডা তাদের নিজেদের ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। রবিন হুডা, যার প্রকৃত নাম রবিন হুডা, অনেকে আবার রবিন খোদাও বলে উচ্চারণ করে, তার এই সাফল্যের পথ কিন্তু সহজ ছিল না। তার জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশের রাজধানী ঢাকায়। শেরবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং SOS হারম্যান মেইনার কলেজ থেকে পড়াশোনা শেষ করে মাত্র 18 বছর বয়সে 1997 সালে তিনি পাড়ি দেন অস্ট্রেলিয়ায়। সেখানে ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি থেকে অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করেন এবং পরবর্তীতে ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে MBA ডিগ্রি লাভ করেন। ফুজিৎসু এবং পাইপ নেটওয়ার্কসের মতো বড় বড় সংস্থার উচ্চপদে চাকরি করার পর 2015 সালে তিনি প্রতিষ্ঠা করেন তার স্বপ্নের কোম্পানি এয়ারট্রাঙ্ক। এটি হলো একটি হাইপার স্কেল ডেটা সেন্টার কোম্পানি, যা ক্লাউড কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর জন্য অপরিহার্য পরিকাঠামো তৈরি করে। শুরুতে নিজের জমানো সমস্ত পুঁজি শেষ হয়ে গিয়েছিল, এমনকি দেউলিয়া হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু রবিন হুডা তাও হার মানেননি। 2024 সালে বিশ্বের অন্যতম বৃহৎ গ্লোবাল অ্যাসেট ম্যানেজার কোম্পানি ব্ল্যাকস্টোন এবং কানাডা পেনশন প্ল্যান্ট ইনভেস্টমেন্ট বোর্ড যৌথভাবে এয়ারট্রাঙ্ককে প্রায় 16 বিলিয়ন মার্কিন ডলারে অধিগ্রহণ করে, যা ছিল এশিয়ার প্যাসিফিক অঞ্চলের ইতিহাসে অন্যতম বৃহত্তম বাণিজ্যিক চুক্তি। এই বছরের জুন মাসের শুরুতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে বসেন রবিন হুডা। বৈঠক শেষে স্বয়ং প্রধানমন্ত্রী অত্যন্ত আনন্দের সাথে বিশ্ববাসীকে জানান যে এয়ারট্রাঙ্ক ভারতে 2030 সালের মধ্যে প্রায় 30 বিলিয়ন মার্কিন ডলার বা 3 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে। এই বিনিয়োগের মাধ্যমে ভারতের বিভিন্ন রাজ্য জুড়ে মোট 5 গিগাবাইট ক্ষমতার ডেটা সেন্টার নেটওয়ার্ক তৈরি করা হবে, যা ভারতের ডিজিটাল অর্থনীতি, ক্লাউড কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের ভোল বদলে দেবে। ইতিমধ্যেই এই কোম্পানি মহারাষ্ট্রের রায়গড়ে বিশাল জমি অধিগ্রহণের চুক্তি স্বাক্ষর করে ফেলেছে। প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট বলেছেন, এটি ভারতের ডিজিটাল পরিকাঠামো ইতিহাসের অন্যতম বৃহত্তর প্রস্তাবিত বিনিয়োগ। এর ফলে ভারতের লক্ষ লক্ষ কর্মসংস্থান তৈরি হবে, স্থানীয় সাপ্লাই চেইন মজবুত হবে এবং ভারত গোটা বিশ্বের ডিজিটাল ইকোনমিক হাবে পরিণত হবে। ফোর্বস এশিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে রবিন হুডা নিজেই স্বীকার করেছেন, ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিপথ অনন্য। বিশ্বের খুব কম দেশেই এই পরিমাণ জনসংখ্যা, ডিজিটাল প্রযুক্তি গ্রহণের ক্ষমতা এবং AI নিয়ে সরকারের দূরদর্শী মানসিকতার এমন মেলবন্ধন দেখা যায়।
এবার আসা যাক সেই আসল ও অপ্রিয় প্রশ্নে। রবিন হুডার জন্ম বাংলাদেশে, তাহলে তিনি নিজের জন্মভূমিতে এই বিনিয়োগ না করে ভারতে কেন এলেন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক এবং অর্থনৈতিক জালিয়াতির করাল গ্রাসের মধ্যে। এটা অত্যন্ত হাস্যকর এবং লজ্জাজনক যে দেশের বুদ্ধিজীবীরা ভারতকে জ্ঞান দিতে আসে, তাদের দেশের নিজের সফল সন্তানরাই নিজের দেশের শাসন ব্যবস্থা ও পরিকাঠামোকে বিশ্বাস করতে পারে না। দেখে নেওয়া যাক এই দুই দেশের পার্থক্যগুলো। একজন বড় ব্যবসায়ী যখন কোথাও বিনিয়োগ করে, তিনি সবার আগে দেখেন দেশের সততা, স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ। ভারত বিশ্বমঞ্চে আজ নিজের কর্মদক্ষতা এবং সততা প্রমাণ করেছে। অন্যদিকে বাংলাদেশ আজ দুর্নীতি এবং জালিয়াতির আখড়ায় পরিণত হয়েছে। এমনকি খোদ বাংলাদেশের প্রাক্তন অন্তর্বর্তীকালীন প্রধান মোহাম্মদ ইউনূস নিজেকে আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে স্বীকার করেছিলেন যে বাংলাদেশ জালিয়াতিতে শ্রেষ্ঠ। যে দেশের রাষ্ট্রপ্রধান নিজেই স্বীকার করেন তার দেশের মানুষ জালিয়াতিতে সেরা, সেই দেশে কোনো বুদ্ধিমান আন্তর্জাতিক ব্যবসায়ী তার ৩ লক্ষ কোটি টাকা ডুবিয়ে দিতে যাবেন না, এটাই তো স্বাভাবিক। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, ভারত বিশ্বমঞ্চে এতটা কর্মদক্ষতা এবং সততা দেখানো সত্ত্বেও বাংলাদেশের একজন সস্তা এবং নীতিহীন রাজনৈতিক ও বুদ্ধিজীবীরা কেবল নিজেদের ক্ষণস্থায়ী রাজনৈতিক ফায়দা তুলতে দিনরাত ভারত বিরোধী বিষ উগড়ে দিচ্ছে। এদের আসল রূপটা কি জানেন? এরা ক্যামেরার সামনে বসে প্রতিদিন বড় বড় টকশো করে ভারতকে ট্রোল করার চেষ্টা করে, ভারতকে খাটো দেখানোর অপচেষ্টা চালায়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। এতে এই ভারত বিরোধী প্রচার আসলে তাদের নিজেদের চুরি, তোলাবাজি ও ব্যর্থতা ঢাকার একটি হাতিয়ার মাত্র। সবচেয়ে বড় পরিহাস হলো, এই শক্তিগুলো আজ ভারতকে ছেড়ে কার সাথে বন্ধুত্ব করতে চাইছেন জানেন? আন্তর্জাতিকভাবে একঘরে হওয়া দেউলিয়া, ভিখারি এবং সন্ত্রাসবাদের উৎসভূমি পাকিস্তানের সাথে। কেন? এই কেনর কোনো যৌক্তিক উত্তর তাদের কাছে নেই। ইতিহাস সাক্ষী আছে, ভারতের সাথে শত্রুতা করতে গিয়ে এবং ভারতের পেছনে লাগতে গিয়ে আজ পাকিস্তান টুকরো টুকরো হতে চলেছে। আজ তারা বিশ্বমঞ্চে বাটি হাতে ঘুরে বেড়াচ্ছে। এখন বাংলাদেশেও যদি সেই ধর্ষক, খুনি এবং ভিখারি পাকিস্তানের মতোই হাঁটতে চায়, তবে তাদের পরিণতি যে পাকিস্তানের মতোই হবে তা বলার অপেক্ষা রাখে না। ইতিহাস কিন্তু নিজের পুনরাবৃত্তি ঘটাতে সময় নেয় না। এই দেশবিরোধী প্রোপাগান্ডা চালানো নেতাদের আসল মানসিকতা একটু লক্ষ্য করলেই বোঝা যায়। এরা বাংলাদেশকে ভালোবাসে না। এরা সেই ভূখণ্ডকে ব্যবহার করে কেবল সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলে টাকা লুটপাট করতে। এদের দেশপ্রেম এতটাই ঠুনকো যে যখনই এরা ক্ষমতা হারায় বা দেশের পরিস্থিতি একটু খারাপ হয়, তারা সাথে সাথে দেশের সাধারণ মানুষকে বিপদে ফেলে নিজেদের কোটি কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়ে যায়। যে দেশের রাষ্ট্রপ্রধান বা মন্ত্রীরা ক্ষমতা হারালেই দেশ ছেড়ে পালিয়ে যায়, সে দেশের মাটিতে দাঁড়িয়ে ভারতকে ভয় দেখানো বা দুর্বল প্রমাণের চেষ্টা আর খাটবে না, চিরে আর ভিজবে না। এবার হিসাব করে দেখুন তো, পাকিস্তান ও বাংলাদেশের জীবিত প্রাক্তন রাষ্ট্রপ্রধানদের কি অবস্থা? তারা সব হয় বিদেশে, নয়তো দেশের জেলে। আর গণতন্ত্রের পুণ্যভূমি ভারতে সব প্রাক্তন রাষ্ট্রপ্রধান দিব্যি দেশে আছেন, রাজনীতি করছেন অথবা অবসর নিয়েছেন। রবিন হুডার এই ৩ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রমাণ করে দিল, দিন শেষে সততা, মেধা এবং যোগ্যতার জয় হয়। বাংলাদেশের মতো অকৃতজ্ঞ প্রতিবেশীর জন্য ভারতে কম দুর্ভোগ পোহাতে হয়নি। কিন্তু ভারত আজ নিজের সুরক্ষা নিজের জমিতে কাঁটাতারের বেড়া দিয়ে বর্ডার সুরক্ষিত করছে এবং অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। আর অনুপ্রবেশ ও ভারত বিরোধী রাজনীতির ছক কষে যারা ভেবেছিল ভারতের ক্ষতি করবে, তারা আজ নিজেদের কৃতি সন্তানদের কাছে প্রত্যাখ্যাত হচ্ছে। রবিন হুডা বাংলাদেশকে নয়, ভারতকে বেছে নিয়ে স্পষ্ট বার্তা দিয়েই দিয়েছেন যে অসৎ প্রতিবেশীর প্রোপাগান্ডার চেয়ে ভারতের সততা এবং কাজের মূল্যায়ন অনেক বেশি। আপনার কি মনে হয়, রবিন হুডার এই ভারতে বিনিয়োগ সিদ্ধান্ত কি বাংলাদেশের নীতিহীন রাজনীতির মুখে একটা বড় চড়? বাংলাদেশের এই পাকিস্তান প্রীতি তাদের কোন অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।